সো এইচটিএমএল এর টেবিল বানানোর জন্য হচ্ছে একটা আলাদা ট্যাগ আছে যেটা হচ্ছে টেবিল ট্যাগ। তো আমরা আজকে ওইটা ইউজ করে দেখবো যে কীভাবে টেবিল বানানো যায় অ্যান্ড সেটা কীভাবে এডিট করা যায়। সো এখানে আমরা ফার্স্টেই হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিলাম, দেন হচ্ছে হেড ট্যাগ, দেন হচ্ছে টাইটেল ট্যাগ, অ্যান্ড এখানে ধর টাইটেলে দিলাম হচ্ছে টেবিল ডেমো। আর এছাড়া আমি এখানে বডি ট্যাগের ভিতর এখন একটা টেবিল বানাবো। আচ্ছা, বডি ট্যাগের ভিতর ধর আমি আগের দিনের ট্যাগগুলোও যদি একটু দেখাই, ধর আমি এখানে একটা হেডিং দিব যে হেডিং এটা হচ্ছে ধরো এইচটিএমএল টেবিলস, এখন একটা হেডিং দিলাম। অ্যান্ড আরেকটা ট্যাগ আছে যেটা গতদিন দেখানো হয়নি, সেটা হচ্ছে হরাইজন্টাল রুল ট্যাগ, এইচআর দিয়ে হচ্ছে তুমি একটা হরাইজন্টাল দাগ দিতে পারবে। এটা কীরকম হবে দেখতে, এখানে যদি দেখাই এরকম একটা দাগ আসবে আর কি। আর এটা যদি না দাও, এটার কোনো এন্ডিং ট্যাগ নাই, তো এটা না দিলে এই দাগটা থাকবে না। সো এটা হচ্ছে হরাইজন্টাল রুল, অ্যান্ড এই হরাইজন্টাল রুলটা আবার কতখানি থাকবে সেটাও কন্ট্রোল করা যায়। এখানে কিছু অ্যাট্রিবিউট দিয়ে এটা কতটুক দেখাইতে চাও, এটা কি তুমি তোমার স্ক্রিনের অর্ধেক দেখাইতে চাও বা কত % দেখাইতে চাও, ওইটাও করা যায়। আর এইটা হচ্ছে একটা এমটি ট্যাগ এই সেন্সে যে এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, মানে এটাকে তোমার এরকম এন্ড করতে হবে না, মানে তোমার এটাকে এই যে এইভাবে লেখার কোনো দরকার নেই। ওকে, এটা জাস্ট একটা দিলেই হয়। আরেকটা এমটি ট্যাগ আমরা গতদিন দেখছিলাম, বিআর, লাইন ব্রেকটাও কিন্তু একটা এমটি ট্যাগ, যে ওইটা জাস্ট স্টার্টিং আছে বাট কোনো এন্ডিং নেই। ওকে, আচ্ছা, তো এখন এখানে এইচআর দিলাম, অ্যান্ড আমি এখন ধরো একটা টেবিল বানাই দেখাবো। আর এইচআর এর আরেকটা সুবিধা হচ্ছে যে এইচআর দিলে তোমার বিআরটা আর দেওয়া লাগবে না, এটা অটোমেটিক্যালি একটা নিচের লাইনেই আসবে। তো এখন এখানে আমরা টেবিল বানাবো। তো টেবিলের জন্য যে ট্যাগটা আছে সেটা হচ্ছে টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগটা এরকম স্টার্ট করলাম অ্যান্ড ক্লোজ করলাম। অ্যান্ড টেবিলে আমরা জানি যে কি কি থাকে, ইউজুয়ালি কিছু রো থাকে আর হচ্ছে কিছু কলাম থাকে। তো তুমি এভাবে চিন্তা করবা যে তোমার টেবিলটায় এরকম কিছু রো আছে, এগুলো হচ্ছে টেবিলের এক একটা রো, অ্যান্ড আমাদের এখানে প্রত্যেকটা রোতে কিছু কলাম থাকবে। ওকে, সো টেবিলের রোগুলো বোঝানোর জন্য যে ট্যাগটা আছে সেটা হচ্ছে টিআর, মানে টেবিল রো টিআর। আর টেবিলের তোমার কলামগুলো বোঝানোর জন্য যে ট্যাগটা আছে সেটা হচ্ছে টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, আর টিআর মানে হচ্ছে টেবিল রো। তো আইডিয়াটা হচ্ছে আমি এক একটা রোতে এক একটা ডাটা বসাবো, ঠিক আছে। তো ধরো আমি এখানে যদি লিখি, ধরো আমি এরকম একটা টেবিল বানাইতে চাই যে ধরো আমরা আগে থেকে একটু প্ল্যান করি যে আমি কি টেবিল বানাবো। তো আমি এরকম চাই যে আমার টেবিলটায় হচ্ছে 4টা রো থাকবে সাপোজ, আর এখানে কলাম থাকবে হচ্ছে সে 3টা। এইখানে বোল্ড করে লেখা থাকবে সাবজেক্ট, এখানে লেখা থাকবে এ, আর এখানে লেখা থাকবে বি। আর এখানে 3টা সাবজেক্ট লিখলাম, ফিজিক্স, কেম, ম্যাথ। তো এ হচ্ছে একটা স্টুডেন্ট, বি হচ্ছে একটা স্টুডেন্ট। ধরলাম এ ফিজিক্সে পাইছে 100-এ 100, আর বি পাইছে হচ্ছে 76। কেমিস্ট্রিতে এ পাইছে 92 আর বি পাইছে 98, আর ম্যাথে ও ধরো 77 পাইছে আর ও পাইছে 78। তো এখন আমাদের এই টেবিলটা বানাইতে হবে। তো এখন দেখো আমি কিন্তু এইখানে একটা জিনিস বলছি যে উপরের রোয়ের সবাই হচ্ছে টেবিলের হেডার টাইপের, মানে টেবিলের উপরের যে রোটা থাকে ওইখানে তুমি সবাইকে বোল্ড করে দেখাইতে চাও। তো ওইটার জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার বা হেডিং আর কি। তো এখন আমি যেটা করব, আমি এখানে ফার্স্টে রোগুলো বানাবো, দেন ওই রোগুলোর ভিতরে এক একটা করে টিডি বা টিএইচ দিয়ে দিব। তো আমার ফার্স্টে একটা রো বানাইতে হবে। তো এই রোটার জন্য, ধরো এই রোটার জন্য আমি যেটা করব, আমি একটা রো বানাবো এরকম টিআর, আর এন্ড করব টিআর এরকম। আর আমরা আগেই বলছি এইচটিএমএল তুমি তোমার কোড লেখার সময় কয়টা স্পেস দিলা, কয়টা এন্টার দিলা, এগুলো ম্যাটার করে না। ও আলটিমেটলি সব এই হোয়াইট স্পেসগুলোকে বাদ দিয়ে চিন্তা করবে, দ্যাট ইজ সব স্পেস, সব এন্টার, এগুলো বাদ দিয়ে চিন্তা করবে। তো টিআর, আর এখানে হচ্ছে নিচে এন্ড টিআর, অ্যান্ড এই টিআরটাতে কি আছে, সবগুলো হচ্ছে টেবিলের হেডার। সো তুমি ওগুলোকে লিখবে এরকম টিএইচ
অ্যান্ড এই টিএইচটা হচ্ছে সাবজেক্ট, তারপর এটা ক্লোজ করবা। তারপরে আরেকটা টিএইচ হচ্ছে এ, এটাও ক্লোজড, অ্যান্ড দেন আরেকটা টিএইচ হচ্ছে বি, অ্যান্ড এটাও ক্লোজড। সো আমরা যদি এটা এখানে লিখি, সো আমাদের একটা টেবিল রো, সেটার ভিতরে একটা টিএইচ, সাবজেক্ট, তারপর হচ্ছে এ আর হচ্ছে বি। সেটা যদি আমি এখন আরেকটা কথা, টেবিলে একটা বর্ডার দিতে হয়। বাই ডিফল্ট টেবিলের কোনো বর্ডার থাকে না, দ্যাট ইজ টেবিলটাকে তুমি দেখতেই পাবা না আর কি, টেবিলটা মানে ইনভিজিবল হবে আর কি। সো তুমি যদি এটা একটা বর্ডার না দাও, মানে ওই লাইনগুলা মানে ওটার যদি কোনো আউটলাইন না দাও, তাহলে আসলে তুমি এটা দেখতে পাবে না। এখানে আমি তোমাদেরকে একটু আগে এটা রান করে দেখাই, সরি, এটা যদি রান করে দেখাই, দেখো এখানে একটা টেবিল আসছে বোঝা যাচ্ছে, কিন্তু আসলে ওইটার নাই, মানে কোনো সেপারেটর নাই। তো ওইটার জন্য তোমার এখানে একটা বর্ডার দিতে হবে। যদিও বর্ডার ইউজ করা ডেপ্রিকেটেড, এখন আর কেউ করে না, এগুলো সবই সিএসএস দিয়ে করে। বাট তুমি যদি বর্ডার 1 দাও, তাহলে তুমি 1 উইথের একটা বর্ডার দেখতে পাবা। অ্যান্ড দেখো টেবিলটা খুবই খ্যাত দেখতে। সো এটা হচ্ছে একটা টেবিল, তুমি যদি এটা আরও বেশি দাও, তখন এটা আরও বেশি আসার কথা, ঠিক আছে? সো এরকম তুমি বর্ডার বাড়াই দিয়ে এটা করতে পারবা। সো আমি বর্ডার 1 দিলাম, অ্যান্ড এই হচ্ছে একটা রো। এরপর আমি পরের রোতে আসি। পরের রোতে আমি হচ্ছে প্রথমে লিখতে চাই ফিজিক্স। তো এখন আমি টিডি ট্যাগ ইউজ করব, কারণ এইগুলো হচ্ছে টেবিলের ডাটা, এগুলো আমি বোল্ড করে দেখাইতে চাই না। সো এগুলো হচ্ছে জাস্ট টেবিলের ডাটা। তো এটা আমি বললাম যে এটা হচ্ছে একটা টিআর, তার ভিতরে এটা একটা টিডি, এটা একটা টিডি, এটা একটা টিডি। সো এখন এখানে আসি, টিডি ফার্স্টে হচ্ছে ফিজিক্স, তারপরের টিডিটা হচ্ছে কত ছিল মার্কস, ওইটা 100 আর 76। সো এখানে 100 আর হচ্ছে 76। আচ্ছা, সো এখন এটা যদি এখানে আউটপুট দেখো এরকম দেখাবে। তারপর আরেকটা টেবিল রো দেই, যেটা এখন ধরো আমি এটাই কয়েকটা কপি করে ফেলি, আমাদের আরও 2টা রো দরকার। সো এই একটা আর এই একটা, এটা হচ্ছে কেমিস্ট্রির জন্য, তারপর এটা হচ্ছে ম্যাথ, আর এখানে ধরো কিছু র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। এখন যদি এটা আমি আউটপুট দেখি, এরকম একটা টেবিল আসবে। অ্যান্ড দেখো প্রথম রোয়ের ওই যে টিএইচ দেওয়ার কারণে ওদের চেহারা কিন্তু আলাদা। তুমি যদি টিএইচ না দিয়ে ওদেরকেও টিডি দাও, কোনো সমস্যা নেই, বাট দেখতে এটা তখন দেখতে এটা হচ্ছে নর্মাল ইসের মতো হবে। মানে টিএইচ যে দেওয়াই লাগবে, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না, এটা তুমি না দিলেও কোনো সমস্যা নেই। তখন এটা একদম বেসিক হয়ে যাবে আর কি। আচ্ছা, সো টিএইচ ট্যাগ দেখলা, তারপর টিডি ট্যাগ দেখলা, আর হচ্ছে টিআর দেখলা। অ্যান্ড তুমি এই এক একটা সেলের ভিতর আবার যা ইচ্ছা করতে পারবা, দ্যাট ইজ তুমি ওইগুলোতে অন্যান্য ফরম্যাটিংগুলো অ্যাপ্লাই করতে পারবা যেগুলো আগে শিখছো। অ্যান্ড তুমি টেবিলের হচ্ছে হাইট উইথ তো দিতে পারো, যে টেবিলটা কত বড় দেখাইতে চাও। বাট এইগুলো এখন হচ্ছে ডেপ্রিকেটেড হয়ে গেছে আর কি, এগুলো এখন এখানে সাজেশনেও আসে না। বাট অনেক আগে HTML একটা ভার্সন ছিল, তখন হচ্ছে তুমি টেবিলটাকে অনেক বড় করে দেখাইতে পারবা, বা একটু ছোট করে দেখাইতে পারবা, তারপর আরও অনেক কিছু করা যেত। ইভেন আগে এক সময় একটা ছিল, অনেক আগের একটা HTML ভার্সন ছিল এরকম, মানে আমি যখন শুরুর দিকে শিখছিলাম, তখন এইখানে আবার একটা থাকতো, মানে মাউস দিয়ে ওইটাকে টেনে লম্বা করা যেত, বাট এখন আর যায় না এগুলো। আর এখানে এখন মেনলি টেবিলের স্টাইলিংয়ের জন্য CSS ইউজ করতে হয়। আর এইখানে এই যে টেবিল ডাটার ভিতরে অ্যাকচুয়ালি বেশ কিছু অ্যাট্রিবিউট আছে। যেমন এই টেবিল ডাটা যে মানে দেখতেছো, টেবিল ডাটা যে ট্যাগটা দেখতেছো, এটার অনেক অ্যাট্রিবিউট আছে। যেমন একটা আছে বিজি কালার, দ্যাট ইজ ব্যাকগ্রাউন্ড কালার। তারপর এখানে কল স্প্যান আছে, এটা আমরা দেখব। তারপর এখানে আরও অনেক এরকম অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে তুমি আরও অ্যাডভান্সড কাজ করতে গেলে লাগবে। যেমন এখানে কিছু ইভেন্ট দেওয়া আছে, তারপর স্টাইল একটা অ্যাট্রিবিউট আছে, এটা দিয়ে হচ্ছে এটা স্টাইলিং করা যাবে। তারপর এখানে আর কি আছে, বিজি কালার, তারপর হচ্ছে আমরা বিজি কালারটা আগে দেখাই। ধরো আমি বিজি কালার দিয়ে এটাকে রেড দিলাম, এগুলো সব ওই যে বললাম ডেপ্রিকেটেড আর কি, এর জন্য এটা রেড কালার দেখাই। সো এটা দিলে এটা লাল কালারে আসবে। ওকে, সো এরকম বিজি কালার দিয়ে তুমি বিভিন্ন কালার দিতে পারবা।
এটা শুধু টেবিল ডাটায় দিলে ওই ওই পার্টিকুলার সেলটা কালার্ড হবে, আবার তুমি যদি একটা রোতে দিয়ে দাও এটা, তখন অ্যাকচুয়ালি এই পুরো রোটাই হচ্ছে কালার্ড হবে। সো যদি এখানে রেড দেই বা ধরো সায়ান দেই, তখন এখানে পুরো রোটাই হচ্ছে এরকম সায়ান কালার চলে আসবে। সো এইভাবে তুমি কিছু বেসিক ডিজাইনিং করতে পারো। এখন আমরা মানে আমাদের মেইনলি পরীক্ষায় টেবিলের যেই জিনিসপত্রগুলো আসে, মানে দেখা যায় যে দুইটা সেল মার্জড অবস্থায় থাকে, তো ওইগুলো একটু টাফ হয়। মানে ধরো এরকম আছে, ধরো একটা কমপ্লেক্স টেবিল আমরা বানানোর ট্রাই করি। এখন ধরো এখানে এই দুইটা সেল একটা সেল হিসেবে আছে, এখানে এই দুইটা সেল হচ্ছে একটা সেল হিসেবে আছে। আবার ধরো এই দুইটা সেল একটা সেল হিসেবে আছে। মানে ওই যে তুমি যদি কখনো টেবিল বানায় থাকো এক্সেল বা ওয়ার্ডে, ওইখানে ওই যে মার্জ সেল যে ফিচারটা ওইটাই আর কি। তো ধরো এরকম একটা টেবিল আমি বানাইতে চাই, ধরো এখানে র্যান্ডম কিছু লেটার দিয়ে দিই, এ বি, তারপরে এদিকে ধরো সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এফ, এরকম। সো তুমি এই টাইপের টেবিল কিভাবে বানাবা? তো এখন একটা টিডির কথা যদি বলি, মানে এইখানে আমি ওই যে তোমাদেরকে বললাম দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে কল স্প্যান আর আরেকটা হচ্ছে রো স্প্যান। তো কল স্প্যানের ব্যাপারটা হচ্ছে যে ও কয়টা কলাম নিয়ে থাকবে। যেমন এই সেলটার কথা চিন্তা করো, এইটা কিন্তু দুইটা কলামের সমান জায়গা নিয়ে থাকতেছে, মানে যেটা অরিজিনালি একটা হওয়ার কথা সেইটারই দুইটা নিয়ে থাকতেছে। সো তখন আমার এখানে কল স্প্যান সেট করতে হবে 2। আর এইটার কথা চিন্তা করো, এটা কিন্তু একটা রো এর জায়গায় দুইটা রো নিয়ে থাকতেছে, সো তখন আমি বলবো এটা রো স্প্যান হচ্ছে 2। ঠিক আছে? তো এখন ধরো তোমাকে যদি র্যান্ডমলি একটা টেবিল দেওয়া হয়, তুমি কিভাবে রো স্প্যান কল স্প্যান বের করবা সেটা একটু আমি বুঝাই বলি, যাতে, কারণ পরীক্ষার হলে তো তুমি কোড লিখে ওইটা একটু রান করে পরে আবার ফিক্স করবো, ওইটা পারবা না। তো তোমার খুব ভালো মতো এই জিনিসটা বুঝতে হবে যে কয়টা কল স্প্যান হবে আর কয়টা রো স্প্যান। তো একটা ধরো র্যান্ডম টেবিল এখানে দিই, আমরা এটা বানানোর ট্রাই করি। আর ধরো এরকম, ধরো এরকম একটা টেবিল আমি বানাইতে চাই। তো এখানে আমি বললাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তারপর এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ই, তারপর এফ, জি, এইচ, আই, জে। ধরো এটা তোমার সিকিউতে আসলো। সো একটা টেবিল বানানোর জন্য তুমি ফার্স্টেই, মানে টেবিলটা যাতে একদম অ্যাকুরেটলি হয়, ফার্স্টেই যেই কাজটা করবা যে তুমি বের করবা এখানে সবচেয়ে ছোট উইথের রো কোনটা আছে। তো যেমন এইগুলো হচ্ছে সেই সবচেয়ে ছোট উইথের রো, রাইট? এইগুলোর আবার তোমার মানে এইগুলোর তো তোমার অনেক বেশি, উইথ অনেক বেশি। তো তোমার বের করতে হবে সবচেয়ে ছোট উইথ কত আছে রো এর জন্য। তো সেটা বের করলাম, এটা হচ্ছে ধরো এই যে এটা। আর সবচেয়ে ছোট উইথের কলাম কোনটা আছে সেটাও বের করবা। তো সবচেয়ে ছোট উইথের কলাম আছে এই যে এইগুলা, এইটুক, এর থেকে কম আসলে হয় না। তো তুমি এখন যেটা করবা, পুরো টেবিলটাকে মনে মনে ওই রকম তোমার ছোট কলাম আর ছোট রোতে চিন্তা করবা। তো এখন চিন্তা করো এই দুইটা, এই যে কলামটা, এটা কিন্তু আসলে এই বাম পাশের বড় সেলটার অর্ধেকের মতো। আমি চিন্তা করবো এইখানে একটা দাগ আছে, ঠিক আছে? বা আমি এটা সাইডে করি, ঠিক আছে? তুমি একটা রাফ টেবিল আঁকবা যেখানে হচ্ছে তুমি সবগুলা আবার ড্র করবা, অ্যান্ড সেই ড্র করার সময় তুমি সবচেয়ে ছোট উইথের রো আর কলামগুলো ড্র করবা। তো চিন্তা করতে পারো এখানে আসলে একটা মাঝখানে দাগ ছিল যেটা ওই মার্জ করে দেওয়া হয়েছে। দেন এখানে চিন্তা করো যে এই সবচেয়ে ছোট উইথের রো দিয়ে এই সেলটা আসলে কিভাবে ভরা যায়, 1 2 3 4, চারটা দাগ দিয়ে। সো তুমি এখানে ওই চারটা দাগ দিবা, 1 2 3 4। দেন দেখো এই নিচেরটাও আসলে এরকম একটা দুইটা ছোট রো এর কম্বিনেশনে বানানো। সো তুমি এখানেও এরকম একটা দাগ দিবা।
তারপর এখানে চিন্তা করো কয়টা কলাম আটতেছে এখানে, 1 মানে ওই ছোট কলাম কয়টা আটতেছে, 1 2 3 4, 4টা। সো তুমি এখন এখানে 4টা দাগ দিবা আর কি, 4টা কলাম এখানে ড্র করবা, 1 2 3 4। দেন এইটা আসলে কয়টা ছোট রোয়ের কম্বিনেশনে আছে, 2টা। সো এখানে তুমি মাঝখান দিয়ে একটা দাগ দিলা, আর এটা হচ্ছে ওর নিজের দাগ এটা। তারপর হচ্ছে এইখানে এইখানে হচ্ছে এইগুলো অলরেডি ছোট কলাম আর রো হিসেবেই আছে, এইটা আবার 2টা ইসের কম্বিনেশনে বানানো। সো এর জন্য ওর মাঝখান দিয়ে এরকম একটা দাগ গেছে, তারপরেরগুলো আসলে সিম্পল। সো এরকম একটা টেবিল আসলে আমরা দেখতে পাবো। ওকে, সো এই আমাদের টেবিলটায় তোমার টোটাল কয়টা রো হচ্ছে দেখো, 1 2 3 4 5 6, 6টা, আর কলাম কয়টা হচ্ছে 6টা। সো এটা 6x6 টেবিল, বাট ওইখানে আমরা কিছু রো স্প্যান কল স্প্যান করে এরকম একটা চেহারা আনতে চাই। এখন চিন্তা করো তোমার প্রথম রোয়ের প্রথম এই সেলটা টোটাল কয়টা কলাম নিয়ে এখানে আসবে। তুমি চিন্তা করো এটা মানে এইখানে এই যে এইটুক, এটার জন্য তোমার এই সেলটার কয়টা রো নিতে হবে, তার অ্যাকচুয়ালি দেখো এইটুক জায়গা নিতে হবে আর কি। আমরা একবার যদি গ্রিডটা বানাই ফেলি তখন আমার জন্য পুরো ব্যাপারটা বোঝা সহজ যে কল স্প্যান কত আর রো স্প্যান কত। এখন দেখো ও কয়টা রো নিয়ে আছে, 4টা। সো ওর রো স্প্যান হবে হচ্ছে 4। সো আমি এখানে একটা টেবিল বানাবো, দেখো আমি এটা মুছে দিই। টেবিলে এখন বলবো যে এটার বর্ডার হচ্ছে 1, আর এখন এখানে একটা টেবিল রো দিলাম, প্রথম রোটাই কাজ করতেছি। প্রথম রোতে আমার প্রথম যে টিডি মানে প্রথম যে সেল, সে হচ্ছে টোটাল 4টা রো নিয়ে আছে, তার রো স্প্যান 4, আর সে হচ্ছে টোটাল 2টা কলাম নিয়ে আছে, সো তার রো স্প্যান হচ্ছে 2। সো এখানে আমি লিখব টিডি রো স্প্যান হচ্ছে কি বলে এটাকে 4, আর কল স্প্যান হচ্ছে 2। তুমি এখানে চাইলে সিঙ্গেল কোটের ভিতরে লিখতে পারো, ডাবল কোটের ভিতরে লিখতে পারো, এটা কোনো ইস্যু না, বাট সিঙ্গেল কোট হচ্ছে বেটার। অ্যান্ড এইখানে আমি কোন লেটারটা রাখতে চাই, এখানে রাখতে চাই হচ্ছে এ। সো আমি এখানে লিখে দিব এ। ফাইন, এর পরের সেলটার জন্য আসো, এইটা, এই সেলটার জন্য আমরা এখন রো স্প্যান কল স্প্যানগুলো বের করব। সো এই সেলটার জন্য খেয়াল করে দেখো, এইখানে আমার এই সেলটা হচ্ছে এইখানে এই গ্রিডে এইটুক। সো তার রো স্প্যান হচ্ছে 2 আর কল স্প্যান হচ্ছে 4। সো তার জন্য আমরা একইভাবে অ্যাট্রিবিউট সেট করব যে টিডি রো স্প্যান হচ্ছে 2 আর কল স্প্যান হচ্ছে 4, অ্যান্ড এটা হচ্ছে বি। ফাইন, দেন সি এর জন্য চিন্তা করো। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা কিন্তু মনে করতেছি আমরা প্রথম রোতেই আছি, এখনো আমরা ধরে নিছি যে আমরা স্টিল প্রথম রোতেই আছি। অ্যান্ড সেই প্রথম রোয়ের ভিতর হচ্ছে আমরা এই একদম প্রথম সেলটাকে এক্সপ্যান্ড করছি, তার পরের সেল হচ্ছে এখন এই যে এইটা, সেটাকে আমরা এক্সপ্যান্ড করছি। এর পরের সেল কোনটা হবে দেখো, এর পরের সেল হিসেবে আমরা বলতে পারি যে আমাদের এর পরের যে সেলটা থাকবে সেটা হচ্ছে এইখানে। সো এখন ওর জন্য হচ্ছে তোমার মানে এর পরে যে আমাদের সেলটা আসবে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, পরের সেলটা কিন্তু আমাদের ওই প্রথম রোয়ের ভিতর আর পরে নেই, কারণ পরের সেলটা কিন্তু এখন এই যে পরের রোয়ে চলে আসছে, মানে এই সেলটা, এটা কিন্তু এখন একটা নিচের রোতে চলে আসছে। এটা যদি এইখানে থাকতো তখন ফাইন ছিল, তখন আমি বলতাম এটা সেম রোতেই আছে। বাট এটা এখন যেহেতু এটা নিচের রোতে আছে, তো এখন এটা আমি আলাদা টিয়ার ট্যাগের ভিতর লিখব। সো আমার এই টিয়ারটা শেষ, মানে আমি ধরছি যে আমার প্রথম রো হচ্ছে এই যে এইটুক, সেখানে আমি 2টা সেল বানাইছি। তো প্রথম সেলটাকে বলছি যে ওর রো স্প্যান মানে ও এতখানি জুড়ে থাকবে, আর আরেকটা সেল ওর পাশে থাকবে, সেটাকে আমি বলছি যে ও এতখানি জুড়ে থাকবে। ডান। এখন তার পরের সেল, তো তার পরের সেলটা কিন্তু এর পরে নিচে আর একটা রোতে, তো এখন আমার নতুন একটা টিআর বানাইতে হবে। সো টিআর, এখন এই টিআরের ভিতর এই সেলটা আসবে, তো এটাকে আমি বলবো যে ওর জন্য তোমার
রো স্প্যানও 1, কল স্প্যানও 1, সো ওর জন্য আসলে কিছু বলতে হবে না কারণ ও একটা সিঙ্গেল সেল। তারপরের জন্য আসলে একদম বেসিক, সো আমি ওইটাকেও লিখবো, এটাকেও জাস্ট এইভাবে লিখবো যে টিডি, এটা হচ্ছে সি, আর তারপরের টিডির জন্য হচ্ছে এটা ডি, তো সি আর ডি দিলাম, এই যে এই দুইটা। এর পরের সেলটাও কিন্তু ওই রোতেই আছে, দেখো এটা কিন্তু স্টিল ওই রো ভিতরেই আছে, সো আমরা এটাকে বলবো যে এটা ওই টিয়ারের ভিতর, বাট এর আবার কল স্প্যান হচ্ছে 2, সো আমরা এখন এখানে টিডি দিব আরেকটা, বাট বলবো কল স্প্যান হচ্ছে 2, অ্যান্ড এটা হচ্ছে ই, সো আমরা এখানে এটাও দিলাম। তারপরের সেলটা দেখো নিচের রোতে চলে গেছে, সো এখন আমার নতুন আরেকটা টিয়ার লাগবে, সো আমি এখন পরে আরেকটা টিয়ার দিলাম, অ্যান্ড এই টিয়ারের ভিতর একটাই সেল আছে, সেটা হচ্ছে এই টিডি, বাট তার রো স্প্যান 1 কিন্তু কল স্প্যান হচ্ছে 4, সো আমরা এখন এখানে বলবো যে এই টিয়ারের ভিতর টিডি, তার রো স্প্যান 1 বাট কল স্প্যান হচ্ছে 4, অ্যান্ড এটা হচ্ছে এফ। ওকে, আমাদের এইটাও শেষ। এর পরের সেলটা, পরের সেল হচ্ছে জি, বাট জি কিন্তু নিচের রোতে, তো আমি এখন চিন্তা করবো আমি এখন নিচের রোতে আসলাম, অ্যান্ড এইখানে আমি এখন একটা সেল চাই, এরকম সেল, মানে এটা হচ্ছে আমাদের কয় নাম্বার রো, 1 2 3 4, 4 নাম্বার রোতে আসছে আর কি। তো 4 নাম্বার রো আমাদের এই যে অলরেডি 3টা টিয়ার হয়ে গেছে, তো এখন 4 নাম্বার রোতে আসলাম। 4 নাম্বার রোতে প্রথম সেলটাকে আমি বড় করব, তো বড় করব কতটুকু, রো স্প্যান দিব 2 আর কল স্প্যান দিব হচ্ছে 2, সো এখানে টিডি রো স্প্যান হচ্ছে 2 আর কল স্প্যান হচ্ছে 2, অ্যান্ড এটা হচ্ছে জি। এর পরের সেলটা দেখো, পরের সেলটা কিন্তু স্টিল ওই রোতেই আছে, ও কিন্তু নিচে নামে নাই, তুমি জি যেখান থেকে শুরু করছো ও কিন্তু স্টিল ওই জায়গাতেই আছে, সো তোমার আলাদা টিয়ার লাগবে না। সো এবার পরের সেলটা হচ্ছে 3টা কল স্প্যান আর রো স্প্যান 1, রো স্প্যান 1 হইলে আর বলা লাগবে না, কল স্প্যান হচ্ছে 3, সো এর পরেরটার জন্য আমি বলবো যে টিডি কল স্প্যান হচ্ছে 3, অ্যান্ড এটা হচ্ছে এইচ। তারপরেরটার জন্য দেখো এইটা স্টিল ওই যে সেম রোতেই আছে, সো আমার আলাদা টিয়ার লাগবে না, বাট এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল সেল, তোর জন্য রো স্প্যান কল স্প্যান দুইটাই 1, সো এটা আসলে লেখা লাগবে না, তুমি লিখলেও সমস্যা নেই, বাট এটা আসলে কিছুই লেখা লাগবে না। আই দেন এর পরের সেলটা আমাদের এই যে এই পর্যন্ত শেষ, এর পরের সেলটা কিন্তু নিচের রোতে চলে গেছে এইখানে, সো নিচের রোতে যেহেতু গেছে আমার আরেকটা টিয়ার লাগবে, সো আমি এখন আরেকটা টিয়ার নিব, লাস্ট ওয়ান, অ্যান্ড এখানে একটাই টিডি আছে, সো আমি টিডি বললাম, অ্যান্ড এটার রো স্প্যান 1 বাট কল স্প্যান হচ্ছে 4, এই যে এখান থেকে দেখা যায় 4টা কলাম ধরে আছে, হচ্ছে এখানে 4টা কলাম নিয়ে আছে, সো ওর কল স্প্যান হচ্ছে 4, আর এখানে ওর লেটার হচ্ছে জে। ওকে, সো এখন আমরা এটা রান দিই, এটা হওয়ার কথা যদি কোথাও ভুল না হয়ে থাকে, বাট এখানে এটা দেখতে খুব একটা ভালো হয় নাই, দাঁড়াও এটা কি ঠিক মতো আসছে, কল স্প্যানটা কেন জানি কোথাও কাজ করে নাই, রো স্প্যানগুলো কাজ করছে, বাট কল স্প্যানটা এরকম দেখায় কেন, একদম ভেঙে চলে গেছে দেখতেছি। রো স্প্যান কল স্প্যান ঠিক আছে, সিডিই এটা সেম রোতে চলে আসছে, দেখছো এ আর বি ছিল একই রোতে, বাট এর পরেরটা আসলে সেম রোতে চলে আসছে, জি আসছে এইখানে, আচ্ছা দাঁড়াও একটু চিন্তা করিনি কোথাও ভুল গেল কিনা, টিডি তারপর হচ্ছে টিডিটা টিআর, আচ্ছা দাঁড়াও এটা একটু কাট করে আরেক জায়গায় রাখি, আমি আগে একটা বেসিক ইয়া বানাই, ওয়েট, এখানে হচ্ছে ধরো টিআর, অ্যান্ড আমি এখানে দিলাম যে টিআর এর ভিতর আছে এ, অ্যান্ড এটা হচ্ছে কল স্প্যান 2, কল স্প্যান হচ্ছে 2, আর টিআর না সরি টিডি, এখানে টি আর তার ভিতর হচ্ছে একটা টিডি, অ্যান্ড কল স্প্যান হচ্ছে 2, এটা এ দিলাম,
আর তারপর হচ্ছে আরেকটা টিয়ার দিলাম, এখানে দিলাম ধর একটা টিডি, এখানে কল স্প্যান দরকার নেই, তো বললাম এটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। এইটা দেখো কিরকম আসে। আচ্ছা, সো এটা হচ্ছে একদম বেসিক রো স্প্যান কল স্প্যান। দেখো ফার্স্টের ওই টিডিটাকে হচ্ছে আমি কল স্প্যান 2 দিছি দেখে সে এখন 2 ঘর ভরে আছে, মানে 2 ঘর নিয়ে নিছে। আর তার পরেরটাকে হচ্ছে আমি কিছু দেইনি, সে 1 ঘর নিয়ে আছে। আমি যদি ধরো এটা কল স্প্যান 3 দিতাম আর এখানে ধরো আরেকটা ডাটা অ্যাড করতাম ডি, তখন এটা 3 ঘর নিয়ে থাকতো। এখানে এটা হচ্ছে তখন 3 ঘর নিয়ে থাকতো। তুমি আবার এটা সেন্টার অ্যালাইন করতে পারবা। এখানে অ্যালাইন অ্যাট্রিবিউটটা এখন আছে কিনা, হ্যাঁ আছে, বাট ডেপ্রিকেটেড। অ্যালাইন সেন্টার দিলে এটা হচ্ছে মাঝখানে চলে আসবে। আর এইখানে আমি দেখি ধরো টিডিতে তোমার উইথ ওইগুলো আছে কিনা, এগুলো প্রবাবলি ডেপ্রিকেটেড এখন। উইথ এখন আর কাজ করে না। আচ্ছা, সো এখানে আমরা দেখলাম যে কিভাবে তোমার রো স্প্যান কল স্প্যান করা যায়। এখন আমাদের ওইটা কেন কাজ করে না, ওইটা তো ঠিকই ছিল। এখানে আমরা ধরো টিডিতে যদি এখন একটা রো স্প্যান দিয়ে দেখাই, ধরো এখানে টিআর আর এই টিডিটাই হচ্ছে আমি একটা রো স্প্যান দিই, রো স্প্যান হচ্ছে ধরো 2, তখন কি আসে দেখি। আচ্ছা, এইখানে ও আসলে রো স্প্যানটা ঠিক মতো কেন জানি দেখাইতে পারে না। এখানে দেখো সবগুলো আবার সেম রোতে চলে আসছে। ওয়েট, রো স্প্যান 2 আসলে সেম লাইনে না, একটু নিচে আসছে, বাট এই যে এটা হচ্ছে একটু উপরে, বাট বি সি ডি হচ্ছে আবার নিচে। বাট এটা তো আসলে অন্যভাবে আসার কথা ছিল, একটু চিন্তা করে নি। দাঁড়ো, এটাকে যদি এরকম করি, তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। এইটা দেখো, টিআর তারপর হচ্ছে ধরো টিএইচ, এখানে একটা কল স্প্যান দিলাম আর বললাম যে এটা হচ্ছে 2, অ্যান্ড এখানে হচ্ছে নেম সাপোজ, আর এখানে আরেকটা টিএইচ দিলাম, বললাম এটা হচ্ছে স্যালারি। ফাইন, দেন আরেকটা রো দিলাম টিআর, এখানে কিছু টিডি দিলাম, ধরো এ, তারপর হচ্ছে বি, আর হচ্ছে আরেকটা সি। আচ্ছা, এইখানে টিডি গুলোর ভিতর আমি যেহেতু এটা স্যালারি লিখছি, সো এখানে এক কাজ করি, টিডির ভিতর আমি আচ্ছা বিসি দিয়ে দেখি কি আসে। এখন এটা যদি রান দিই, আচ্ছা, সো এখানে এটা আসছে ঠিক মতো। তো এই হচ্ছে আমাদের, আমি প্রথম রোতে হচ্ছে একটা টিএইচ দিছি অ্যান্ড বলছি যে ওইটার কল স্প্যান হচ্ছে 2, সো 2টা ঘর নিয়ে আসে। আর তার পরেরটা হচ্ছে কিছু দেই নেই, সো একটা জায়গা নিয়ে আসে। বাট এইখানে একটা ব্যাপার দেখো, মানে ও আসলে ঠিক মতো সাইজিংটা করতেছে না। মানে এটা ইউজুয়ালি যেভাবে হওয়ার কথা ছিল, এটা দেখতে এরকম হওয়ার কথা ছিল যে এইখানে হচ্ছে এটা 2টা কলাম নিয়ে থাকবে, বাট আরেকটা এরকম ছোট দেখাবে আর কি, এরকম দেখানোর কথা ছিল। বাট ও আসলে এটা পুরোটাকে সেম সাইজ করে ফেলতেছে, মানে পুরোটা যাতে দেখতে ইভেন হয় ওরকম করে ফেলছে আর কি। আচ্ছা, তো এখন ধর আমি এখানে আরও একটা টিয়ার দিই, টিয়ার, অ্যান্ড এখানে আরও কিছু টিডি দিলাম, যেমন ডি, ই, আর হচ্ছে এফ, তখন এটাও দেখতে অ্যাকচুয়ালি সেম হবে। ওকে, তো এখন এটা হচ্ছে কল স্প্যান দিয়ে করলাম যে আমি এইখানে এই টিডির জন্য বা এই টিএইচ এর জন্য আমি বললাম যে কল স্প্যান 2, সো ও হচ্ছে 2টা জায়গা নিয়ে থাকবে। আমি যদি ধরো এইটাকেও 2টা জায়গা নিয়ে রাখতে চাই, তখন আমার এইটাকেও আসলে মার্জ করে দিতে হবে। তখন আমার বলতে হবে এই টিডিটারও কল স্প্যান হচ্ছে 2, তখন তুমি দেখবা যে ওই 2টাও মার্জ হয়ে গেছে। ওকে, অ্যান্ড এখন যদি একটা রো স্প্যান ট্রাই করি, ধরো এখানে এখন দিলাম রো স্প্যান হচ্ছে 2, সো এখন যদি এটা রো স্প্যান দেই, তাহলে আর এইটা লাগবে না। ওয়েট,
কারণ এ এখন আর দরকার নেই, সো এখন এটা হ্যাঁ এবার ঠিক মতো আসছে। বাট আমরা যেটা করলাম ওইটাও তো এইভাবেই করছি, বাট এটা সমস্যা কি হলো বুঝলাম না। বাট এটা বুঝতে পারছো রো স্প্যান কল স্প্যানটা কীভাবে ইউজ করতেছি? আমরা এখানে তোমার ওই প্রথমে একটা সেল দিয়ে দেখলাম যে এটা আমি দুইটা কলামে নিলাম, দেন নিচের সাথে মার্চ করছি যখন, তখন নিচের এইখানে যা ছিল এটা বাদ দিয়ে দিছি, আর এখন যেটা দিছি এটা এর পরেরটাই আসছে আর কি। সো আমরা যদি এইখান থেকে আস্তে আস্তে গ্রো করার ট্রাই করি, ধরো আমি এখন বললাম যে এইটা হচ্ছে কয়টা সেল, কয়টা ইয়া ছিল, 4টা। সো যদি 4 জনের জায়গা নিয়ে রাখে, তো যদি ধরো রো স্প্যানে হচ্ছে আমি যদি 4 দিই, তখন এটা বেশ অনেকটাই বড় হয়েছে। আর কল স্প্যানে দিলাম হচ্ছে ধরো 2, আর রো স্প্যান 4, কল স্প্যান 2, আর হচ্ছে এদিকে আচ্ছা ওইটাই মনে হয় আমরাই কোথাও ভুল করছি, বাট এই বেসিকটাই আসলে সহজ, বেশি পেঁচাবো না, এইটাই রাখি। রো স্প্যান হচ্ছে 2, আর এটা মুছে দিলাম। দেখো এইটা কারো বুঝতে প্রবলেম আছে কিনা, ওই পরেরটা তুমি তাহলে চিন্তা করে বের করতে পারবা, এটা তো আমার কোথাও ভুল গেছে। এটা বেশ ইজি একটা এক্সাম্পল। আমরা চাইলে এইখানে এই দুইটাকেও মার্জ করতে পারবো, সি আর এফ। সি আর এফ মার্জ করার জন্য তুমি সি এর এইখানে বলে দিবা যে তুমি এটা রো স্প্যান হচ্ছে 2 চাও। তো তুমি যদি এখানে রো স্প্যানটা 2 দাও, তখন তোমার আসলে এখানে এফটার দরকার নাই। সো এখন তুমি যদি এটা দাও, আচ্ছা ও আসলে এটা ঠিকমতো প্রসেসই করতে পারে না, এটা প্রবাবলি এখন এইভাবে আর রো স্প্যান কোল স্প্যান দেওয়া যায় না প্রবাবলি, কারণ এটা আসলে এই সিআরএফ দুইটা মার্জ হয়ে যাওয়ার কথা, তখন আমার ডিআরই হচ্ছে এই পাশে থাকবে। যাক এটা ঠিকমতো প্রসেস করতে পারতেছে না, আমরা সিম্পলই রাখি, এটা বেশি টাফ কিছু করবো না। আবার ডি আর ই যদি মার্জ করতে চাও, তখন হচ্ছে তোমার এখানে ই বাদ দিতে হবে, আর এইখানে হচ্ছে কল স্প্যান দিতে হবে 2। সো এখন এটা যদি রিফ্রেশ দাও, এই যে ডি আর ই মার্জ হয়ে যাবে। একইভাবে সি আর এফও করতে পারার কথা, বাট এটা হচ্ছে না এখানে। আচ্ছা স্যালারিকেও তুমি চাইলে এটার সাথে মার্চ করতে চাইলে সি বাদ দিয়ে দিবা, কারণ তখন আর এটা দরকারই নেই। আর তখন এইখানে হচ্ছে তুমি বলবা যে এটা রো স্প্যান চাই হচ্ছে 2। বাট এই যে বললাম ও ঠিক মতো প্রসেস করতে পারে না, এটা আসলে ওই যে স্যালারি আর ইয়া এক মানে মার্জ হয়ে যাওয়ার কথা ছিল, এরকম হওয়ার কথা ছিল। যেটা বোঝাতে চাচ্ছি যে এই স্যালারি আর সি হচ্ছে মার্জ হয়ে যাওয়ার কথা। যেমন আমি নেইমার এইখানের দুইটাকে মার্চ করছিলাম, একইভাবে এইটা আর এটাও মার্চ হওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে না, মানে ও হয়তো সাম রিজন এটা প্রসেস করতে পারতেছে না, হইতে পারে। আচ্ছা তোমরা একটা ট্রাই করো, সেটা সেটা হচ্ছে যে ধর এখানে একটা তোমাদের প্রবলেম দেই, তোমরা এটা বাসায় ট্রাই করবা। ধরো এখানে আমি দিলাম যে টি আর, তারপর হচ্ছে টি এইচ, আর এখানে লেখা আছে নেম, অ্যান্ড দেন হচ্ছে টি এইচ ধরো স্যালারি, আর পর হচ্ছে টি আর ক্লোজড, তারপর সাপোজ আরেকটা টি আর দিলাম, অ্যান্ড এখানে ধরো টিডি দিলাম, এখানে ধরো লিখলাম সাকিব, আর এরপর দিলাম হচ্ছে ধরো টিডি রোমান, তারপর এখানে দিলাম ধরো একটা টিডি, ধরো এখানে দিলাম 40,000, আর এরপর আরেকটা টিয়ার দিলাম, সাপোজ এই টিয়ারটা দিলাম হচ্ছে টিডি, ধরো নওশিন, আর হচ্ছে এখানে দিলাম টিডি, এখানে দিলাম নাওয়াল, আর এখানে দিলাম টিডি, ধরো ওর স্যালারি হচ্ছে 60,000। ওকে, সো তোমরা বাসায় একটা জিনিস ট্রাই করবে, এটা যদি এখন রান দেয়, এটা দেখো কীরকম হবে। এটা দেখতে একটু ওয়ার্ড, তো তোমাদের বাসায় মানে টাস্ক হবে যে তুমি এইখানে এইগুলাকে মার্জ করে ফেলবা। মানে আমি যেটা চাচ্ছি আসলে সেটা হচ্ছে যে সাকিব রুম্মানকে একটা সেলে দেখাবো, নসিন নাওয়ালকে একটা সেলে দেখাবো, আর ওইটা পুরোটা এই নেইমের আন্ডারে থাকবে, অ্যান্ড এই পাশে থাকবে হচ্ছে স্যালারি।
সরি নেইমের আন্ডারে থাকবে না, তুমি যেটা করবা নেমকে হচ্ছে নেমটাকে হচ্ছে এমনভাবে মডিফাই করবা যে ওইটা হচ্ছে দুইটা কলাম জুড়ে থাকে আর এইখানে মাঝখানে এই দাগগুলো থাকবে, ওইটা চেঞ্জ করার দরকার নেই। মানে কাইন্ড অফ এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, আবার এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এরকম। ওকে, সো তুমি ট্রাই করবা যে এইটাকে কিভাবে দুইটা কলাম জুড়ে রাখা যায়, খুবই বেসিক, ট্রাই করে দেখো। মানে আমি এরকম একটা আউটপুট চাই, নেম, বাট এখানে এগুলো হচ্ছে স্প্লিট করা আছে, আবার এখানে এটা স্প্লিট করা আছে, আর এখানে হচ্ছে স্যালারি। সো এটা একটু বাসায় ট্রাই করো। আর তোমাদের গতদিন হচ্ছে আমি লিঙ্কের কিছু জিনিসপত্র দেখাইছিলাম, বাট খুব বেসিক জিনিস দেখাইছিলাম যে জাস্ট একটা পেজ থেকে আরেকটা পেজ কিভাবে ওপেন করা যায়। তো আজকে একটু ওইটা রিলেটেড কয়েকটা জিনিস একটু আবার রিভিউ করব। যে তুমি আসলে লিঙ্ক ইউজ করে তুমি দেখবা যে অনেক ওয়েবসাইটে দেখা যায় যে একটা লিঙ্কে ক্লিক করলে হচ্ছে ওই ট্যাবেই ওপেন হয়, আবার অনেক লিঙ্ক আছে যেটাই ক্লিক করলে ওইটা হচ্ছে নতুন ট্যাবে ওপেন হয়। তো এই জিনিসগুলো কিভাবে ঠিক করা যায় আর কি। সো তুমি যদি শুধু এরকম দাও, ধরো এখানে আমি একটা দিলাম ahref, অ্যান্ড এখানে ধরো আমি একটা ইউআরএল দিলাম, সেটা হচ্ছে ধরো google.com, এরকম দিলাম, আর এখানে দিলাম হচ্ছে গুগল। তো বাই ডিফল্ট কি থাকে দেখো, বাই ডিফল্ট এটা ক্লিক করলে হচ্ছে এটা এই ট্যাবেই ওপেন হয়। এখন আমি যদি চাই এটা ক্লিক করলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, সেটা কিভাবে করব। আর আরেকটা জিনিস খেয়াল করো, আমি ধর আরেকটা জিনিস করতে চাই যে এই লিঙ্কটার উপর ক্লিক করলে, মানে এই লিঙ্কটার উপর যখন আমি মাউসটা হোভার করব, তখন আমি জানতে চাই যে এই লিঙ্কটা আমাকে কোথায় নিয়ে যাবে। সো সেটা ধরো এইখানে একটা যদি লেখা আসতো যে এটা হচ্ছে গো টু গুগল, তো তখন তুমি বুঝতে পারবা যে এই লিঙ্কটার কাজটা কি, ক্লিক দেওয়ার আগেই বুঝতে পারবা যে এটার কাজটা কি। সেটা করা যায় হচ্ছে এই যে ট্যাগটা দেখতেছো, এটার একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা দিয়ে তুমি এই কাজটা করতে পারবে। তো সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে এরকম যে টাইটেল। তো টাইটেলের ভিতর তুমি যদি লেখো যে গো টু গুগল, তো তখন তুমি যদি এটা রিলোড দাও, এইখানে যদি এটার উপর মাউসটা নাও, এখন ওই যে দেখো একটা লেখা উঠছে গো টু গুগল। তো টাইটেলে যা লিখবা সেটা হচ্ছে এখানে টুল টিপ আকারে শো করবে, এটাকে বলা হয় টুল টিপ। মানে কোনো একটা জিনিসের উপর মাউস নেওয়ার পর যে তোমাকে ছোট একটা মেসেজ দেখায় এটাকে টুল টিপ বলে। তো তুমি এইভাবে টুল টিপ আকারে এটা দেখাইতে পারবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখো এই লিঙ্কটা তোমার, আমি যখন ক্লিক করছি, মানে এটা যদি ভিজিটেড হয় তখন এক ধরনের কালার হয়, আবার আমি যখন এটাতে ক্লিক দিব তখন একটা কালার হয়, যে টেম্পোরারি একটু রেড কালার হয়ে যায়। তো এই জিনিসগুলো আসলে সিএসএস দিয়ে কন্ট্রোল করা যায়, ওইটা তোমাদের লাগবে না এখন। আর এখানে আমি যেটা দেখাইতে চাচ্ছি যে তুমি নতুন ট্যাবে কিভাবে ওপেন করবা। তো নতুন ট্যাবের জন্য তো এখানে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টার্গেট। তো টার্গেটের ভিতর বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য তুমি আলাদা আলাদা সেটিংস দিতে পারবা। যেমন তুমি যদি টার্গেটের ভিতরে এইভাবে লেখো যে আন্ডারস্কোর সেলফ, এইটা হচ্ছে তোমার ডিফল্টটা, দ্যাট ইজ তুমি যেই ট্যাবে আসো ওইটার ভিতরেই ওপেন হবে। তো সেলফ মানে হচ্ছে নিজেরটাতেই ওপেন করা। তুমি যদি ধরো সেলফের জায়গায় আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক দাও, ওকে, তখন দেখো এটা কি রেজাল্ট আসে। সো ব্ল্যাঙ্ক দিলে তুমি একটা নতুন ট্যাবে ওইটা ওপেন করলা, ঠিক আছে, অ্যান্ড নতুন ট্যাবে ওপেন হয়ে এখানে এটা চলে গেল। তারপর তুমি যদি ব্ল্যাঙ্কের জায়গায় এখানে ধরো টপ দাও, আন্ডারস্কোর টপ, তখন কি হয় দেখো, তখন আসলে এটা এই জায়গাতেই ওপেন হয়। বাট এই টপের মানে টপ আর সেলফের ভিতর অ্যাকচুয়ালি কিছু ডিফারেন্স আছে। এটা তুমি যদি HTML এর ফ্রেম নিয়ে কখনো কাজ করো তখন দেখবা যে টপ আর এই সেলফের ভিতর কিছুটা ডিফারেন্স আছে। বাট তোমাদের লেভেল তুমি বলতে পারো টপও সেম ট্যাবে ওপেন করে আর সেলফও হচ্ছে সেম ট্যাবে ওপেন করে। তারপর ধরো আমি এখানে যদি প্যারেন্ট দিই, এটাও আসলে ফ্রেমের সাথে রিলেটেড, এটা হচ্ছে প্যারেন্ট ফ্রেমে ওপেন করবে। সো আমি যদি এখানে রিলোড দিই এটা, তখন দেখো এটাও আসলে এই জায়গাতেই ওপেন হলো। তো আমাদের শুধু এই টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা হচ্ছে নতুন, বাকিগুলো সব সেমভাবেই কাজ করতেছে, বাট আসলে ওদের পারপাস আলাদা। তুমি HTML একটা ডকুমেন্টের ভিতর যখন মাল্টিপল ফ্রেম ব্যবহার করবা, ফ্রেম নামে একটা কনসেপ্ট আছে, তখন দেখবা যে ওইগুলো আলাদা আলাদা কাজ করে। তো এখন যদি এটা ক্লিক করি, এটা হচ্ছে একটা নিউ ট্যাবে ওপেন করবে। আচ্ছা, সো টার্গেটের ব্যাপারটা দেখানো ছিল।
আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে তুমি এই লিঙ্কের ভিতর একটা ইমেজ ইউজ করতে পারবা, মানে একটা ইমেজকেই একটা লিঙ্ক হিসেবে ইউজ করতে পারবা। তো ধরো আমরা এক কাজ করি, আমরা গুগলের আইকন এখানে লিঙ্ক হিসেবে ইউজ করি। তো ধরো এই ইমেজটা আমি হচ্ছে একটা লিঙ্ক হিসেবে ইউজ করব, ঠিক আছে, এই ইমেজটাকেই। ধরো এটা হচ্ছে গুগল আইকন ডট পিএনজি। সো এটা সেভ করলাম। এখন আমি এই ইমেজটা এখানে লিঙ্কের ভিতর, মানে এখন চাই যে একটা ছবি থাকবে যেটা ক্লিক করলে গুগলে চলে যাবে। সো আমি এখন আর এই লেখাটা রাখবো না, ইনস্টেড আমি এখানে এখন একটা ইমেজ ট্যাগ ইউজ করবো। সো ইমেজ সোর্স হচ্ছে ওই যে গুগল আইকন ডট পিএনজি অ্যান্ড এটা ক্লোজড। সো এখন যদি আমি এটা রিলোড দিই, দেখো গুগলের আইকন আসছে অ্যান্ড তুমি এটার উপর ক্লিক করলে গুগল ওয়েবসাইটটায় চলে যাবে। ঠিক আছে, সো এইভাবে তুমি একটা ইমেজকেও লিঙ্ক হিসেবে ইউজ করতে পারো। দেখো এটা বুঝছো কিনা সবাই। আবার ধরো তুমি এমন একটা লিঙ্ক দিতে চাও যেটা হচ্ছে ইমেইল করার কাজে ইউজ হবে, মানে ওইটা ক্লিক করলেই তোমার এই যে এখানে উইন্ডোজ একটা মেইল অ্যাপ আছে যেটা দিয়ে হচ্ছে মেইল করা যায়, বা উইন্ডোজ 7-এ হচ্ছে আগে আউটলুক ছিল, তো ওই অ্যাপটা ওপেন হবে ডিরেক্ট, যে এটা ক্লিক করলেই হচ্ছে একটা ইমেইল উইন্ডো ওপেন হয়ে যাবে। সো সেটার জন্য তোমার এই href-এর ভিতর লিখতে হয় মেইল টু, তারপর হচ্ছে এরকম একটা কোলন, দেন ধরো তুমি আমাকে মেইল পাঠাতে চাও, সো এখানে আমার ইমেল, ঠিক আছে, অ্যান্ড এইগুলো ধরো মুছে দিই। অ্যান্ড এখানে একটা লিখে দিলাম যে যাতে বোঝা যায় যে এই লিঙ্কটা আসলে কী কাজে ইউজ হবে। সো এখন এই লিঙ্কে যদি ক্লিক করো তাহলে ওই মেইল অ্যাপটা প্রবাবলি ওপেন হয়ে আসবে আর কি। সেটা যদি ক্লিক করো তখন ওই যে তোমাকে সিস্টেম থেকে জিজ্ঞেস করতেছে যে তুমি এই মেইলটা কি ইউজ করে পাঠাইতে চাও, তো তুমি মেইল চুজ করলে ওইখানে হচ্ছে ওইখানে মেইলে চলে আসবে আর কি। আচ্ছা, সো এগুলো হচ্ছে লিঙ্কের ব্যাপার স্যাপার। আর লিঙ্কের ওই টাইটেলটাও খুব গুরুত্বপূর্ণ, তুমি টাইটেলে দিলে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এই লিঙ্কটা কী কাজ করবে। ঠিক আছে, এখানে যখন মাউসটা এটার উপর নিয়ে আসবে তখন টাইটেলে হচ্ছে এটা দেখাবে। যেমন এখানে টাইটেলে লিখে দিলাম যে সেন্ড অ্যান ইমেইল টু কাভি। এভাবে যদি লিখি তখন এটার উপরে যদি আমি মাউসটা নিই তখন আমি দেখবো যে এখানে লেখা আসবে যে সেন্ড অ্যান ইমেইল টু কাভি। ওকে, আচ্ছা, লিঙ্কের পর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে HTML এ কমেন্ট ইউজ করা যায়। মানে অনেক সময় তুমি HTML এ এমন কিছু লিখতে চাও যেটা শো করতে চাও না। এখন তোমার মনে হতে পারে তাহলে লিখবো কেন? তো এটার রিজন হচ্ছে যে কমেন্ট ইউজ করলে তো তুমি যখন এই কোডটা কাউকে দিবা, তো তোমার কোডটা কোন জায়গায় কি বোঝাচ্ছে সেটা ওই যে রিডার সে যাতে ইজিলি বুঝতে পারে। মানে ইউজুয়ালি কমেন্ট ইউজ করা হয় হচ্ছে ডকুমেন্টেশনের জন্য। ধরো আমি একটা কোড লিখলাম, তো এটা কাউকে দিলাম, সে পরে কিছুই বুঝলো না যে এখানে কোনটা কি করতেছে, তো তখন তুমি কমেন্টে লিখে দিতে পারো যে আসলে এইটা হচ্ছে এই কাজটা করতেছে। আবার তোমার নিজের জন্য অনেক সময় লাগবে, মানে দেখা যায় যে তুমি নিজেই একটা কোড লিখবা and দেখবা যে এক সপ্তাহ পর নিজের কোড নিজেই বুঝতেছে না, তখন তুমি যদি আগে কমেন্ট লিখে আসতা তাহলে এটা বুঝতে পারতো যে কোন জায়গায় কি কাজ করতেছে। তো কমেন্ট দেওয়া খুবই সহজ, সেটা হচ্ছে এরকম একটা ট্যাগ আছে, একটা এক্সক্লেমেশন মার্ক, তারপর হচ্ছে এরকম দুইটা হাইফেন, অ্যান্ড ক্লোজিংটাও হচ্ছে দুইটা হাইফেন, তারপর হচ্ছে তোমার ওই গ্রেটার দেন সাইন। অ্যান্ড এটার ভিতরে তুমি যদি যা ইচ্ছা লেখো ওইটা এখানে শো করবে না। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা কমেন্ট। ঠিক আছে, সো এইভাবে যদি লেখো তখন ওইটা আসলে এখানে শো করবে না। বা এটা ইউজ করে তুমি অ্যাকচুয়ালি একটা এলিমেন্টকে হাইডও করতে পারো। ধরো এখানে একটা এলিমেন্ট ছিল, ওইটাকে যদি কমেন্টের ভিতর নিয়ে আসো এটা আর দেখা যাবে না। ধরো আমার এখানে একটা প্যারাগ্রাফ ছিল এরকম, অ্যান্ড আমি এটাকে একটা কমেন্টের ভিতর নিয়ে আসছি, যে এই পুরোটা হচ্ছে এখন একটা কমেন্ট, তখন ও আর ওইটা শো করবে না। আর যদি কমেন্টের বাইরে নিয়ে আসো তখন ও ওইটা শো করবে। ঠিক আছে, তো কমেন্ট ইউজ করে হচ্ছে তুমি কিছু একটা হাইড করতে পারবা, অথবা তুমি তোমার কোডটাকে ওয়েল ডকুমেন্টেড করতে পারবা যে কোন জায়গাটায় কি বোঝায়। আবার ধরো এখানে আমি লিখলাম হ্যালো, তারপর এখানে কমেন্ট দিয়ে লিখলাম যে হ্যালো, আর এখানে লিখলাম ইনসেন ওয়ার্ল্ড। তো এরকম একটা লাইনের ভিতরে একটা কমেন্ট দেওয়া ফাইন। ওয়েট,
এরকম। সো এখানে একটা লাইনের ভিতরেও তুমি যদি দাও তখন ওই ইনসেন ওয়ার্ডটা এখানে আর আসবে না। আর যদি তুমি এটা কমেন্টের বাইরে লিখতে তাহলে এটা পুরোটা চলে আসতো। আর স্টাইলের ব্যাপারে যেটা বললাম, তোমার যদি শখ হয় তুমি সিএসএস শিখতে পারো, সিএসএস বেশ মজার আর অনেক সুন্দর ডিজাইন করা যায়, সো এটা দেখবা। আর এরপর আরও কিছু জিনিস, যেমন আমি গতদিন তোমাদের বোল্ড, ইটালিক, তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এগুলো দেখাইছিলাম। এখানে আরও কিছু ট্যাগ আছে এরকম, একবার দেখাই দিই তাহলে মনে থাকবে। যেমন বি ইউজ করে লিখলে হচ্ছে বোল্ড, এটা জানো অলরেডি। অ্যান্ড বোল্ড করার জন্য অ্যাকচুয়ালি আরও একটা ট্যাগ আছে যেটা হচ্ছে ওই যে স্ট্রং, ঠিক আছে? সো এটা হচ্ছে স্ট্রং টেক্সট। আর এরপর আমরা দেখছিলাম ইটালিকের জন্য আছে আই, অ্যান্ড ইটালিকের জন্য অ্যাকচুয়ালি আরও একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে এমফাসাইজ, ই এম। এটা হচ্ছে এমফাসাইজড টেক্সট। এমফাসাইজ মানে হচ্ছে ইটালিক, এটাও ইটালিকই দেখাবে। তারপর আন্ডারলাইন দেখাইছিলাম ইউ দিয়ে, এটা হচ্ছে আন্ডারলাইনড টেক্সট। তারপর হচ্ছে স্মল কোনো লেখা যদি দেখাতে চাও সেটার জন্য স্মল একটা ট্যাগ আছে। তারপর হচ্ছে এস, এস হচ্ছে স্ট্রাইকড টেক্সট, মানে স্ট্রাইক থাকবে এরকম, তো এটা হচ্ছে স্ট্রাইক। আর এইটার জন্য আরও একটা অল্টারনেট ট্যাগ হচ্ছে ডিলিট, ডিইএল। সো এটাও অ্যাকচুয়ালি সেম। এখন একটু এটা রান দিয়ে দেখো, দেখো এখানে এই যে স্ট্রাইক আর ডিলিটেড টেক্সট কিন্তু সেম। তারপর ইটালিক টেক্সট আর এমফাসাইজ টেক্সট কিন্তু সেম। বোল্ড আর স্ট্রং কিন্তু একই। সো একই কাজ দুইটা আলাদা ট্যাগ দিয়ে করা যায়। আর এখানে কোনো লাইন ব্রেক কেন আসলে, আমরা ওই যে বিআর দিইনি। সো এখানে যদি বিআর দিয়ে দিই তখন এগুলো সব হচ্ছে আলাদা আলাদা লাইনে আসবে। এইচটিএমএল এটা কেয়ার করে না তুমি ভিতরে কয়টা স্পেস দিছো বা কয়টা এন্টার দিছো, ও জাস্ট সিম্পলি ধরো এখানে তুমি অনেকগুলো স্পেস দিয়ে দিলা, এটা দেখবা যে একই দেখাবে। অ্যান্ড ওইটার একটা ওয়ে অ্যারাউন্ড আছে, যে তুমি ধরো ওই কয়টা স্পেস চাও তখন তুমি কি করবা। তো দেখো এখানে যে আন্ডারলাইনড টেক্সট, আমি চাইছিলাম এখানে অনেকগুলো স্পেস আসুক। তো সেইটার জন্য তুমি যদি অনেকগুলো স্পেস চাও তখন তুমি যেটা করবা, এখানে লিখবা অ্যান্ড এনবিএসপি, তারপর অ্যান্ড এনবিএসপি। অ্যান্ড এনবিএসপি লিখলে এটা হচ্ছে তোমার, এটা আমার ঠিক মনে নাই, প্রবাবলি এটাই, হ্যাঁ। অ্যান্ড এনবিএসপি দিলে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কিছু স্পেস দিতে পারবে আর কি, ঠিক আছে? সো অ্যান্ড এনবিএসপি মানে যতগুলো স্পেস দিতে চাও ততগুলো অ্যান্ড এনবিএসপি লিখে দিবা। ধরো তুমি 8টা স্পেস দিতে চাও, 8টা এনবিএসপি দিবা, এখানে তুমি 8টা স্পেস পাবে মাঝখানে। তুমি যদি এখানে এইচটিএমএল কোডে 8টা স্পেস দিতা ওইটা কোনো কাজ হইতো না। ধরো এখানে তুমি 8টা স্পেস দিছো, ওইটাই আসলে কোনো কাজ হবে না। সো তুমি যদি অ্যাকচুয়াল স্পেস দিতে চাও অ্যান্ড এনবিএসপি ইউজ করবা। আর সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট তো তোমাদের গতদিন দেখাইছি। আর আরেকটা কি জানি দেখাইতে চাইছিলাম, আরেকটা আছে হচ্ছে যেমন আরেকটা ট্যাগ আছে এরকম মার্ক, এটা কাজ করে কিনা দেখি। তো মার্ক হচ্ছে এরকম হাইলাইটেড দেখায়। অনেক আগে একটা ট্যাগ ছিল, আমি যখন ছোট ছিলাম তখন একটা ট্যাগ ছিল হচ্ছে ব্লিঙ্ক, তখন ওই লেখাটা হচ্ছে ব্লিঙ্ক করতে। এখন আছে কিনা আমি শিওর না, এটা প্রবাবলি নাই, দেখি। এই যে ডেপ্রিকেটেড ব্লিঙ্ক, ব্লিঙ্কিং, দেখি এটা কাজ করে কিনা। না, এটার কাজ করে না। আগে এটা হচ্ছে ব্লিঙ্ক করতো, মানে একবার দেখায় আবার দেখায় না, একবার দেখায় এরকম। আর মার্কটা এখন ইউজ করতে পারো, মার্ক হচ্ছে হাইলাইট করে। তুমি ধরো একটা লেখাকে একটু হাইলাইট করে দেখাইতে চাও তখন হচ্ছে মার্ক ইউজ করতে পারো। বাট এগুলো সবই সিএসএস ইউজ করে করা যায়, তো আসলে এগুলো কেউই এখন আর ইউজ করে না। তারপর তুমি আরেকটা কাজ করতে পারবা, যেমন ধরো তুমি এইখানে দেখো একটা আইকন দিতে পারবা। তুমি যেমন গুগলের ওয়েবসাইটে যদি যাও, তোমার এখানে হচ্ছে গুগলের আইকনটা দেখাবে, দেখছো? সো তুমি যদি এরকম একটা আইকন চাও যে তুমি এটা আইকন হিসেবে দেখাবা, সেটাও পারবা। সেটার জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ফেভিকন, মানে ফেভারিট আইকন আর কি, ফেভিকন। তো ওইটা ইউজ করলে এখানে তুমি আইকনটা দেখতে পাবা। ফেভিকন অ্যাকচুয়ালি এখন সবাই সাপোর্ট করে না, ফেভিকনের অ্যাকচুয়ালি বেশ কিছু লিমিটেশনস আছে, মানে এগুলো ওই যে বললাম সিএসএস ইউজ করে করা যায় আর কি। সো তুমি চাইলে এখানে একটা ফেভিকন অ্যাড করতে পারো আর কি, মানে এখানে একটা তোমার আইকন অ্যাড করতে পারবা, বাট ওইটা আমি দেখাবো না এখানে।
আর আর কি জানি দেখাইতে চাইছিলাম, লিস্ট দেখাইছি, তারপর হচ্ছে তোমাদের নেস্টেড লিস্ট দেখাইছি, মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট। আরেকটা ট্যাগ দেখাবো, সেটা হচ্ছে এরকম একটা ট্যাগ আছে যে প্রি প্রি ট্যাগটা হচ্ছে তুমি যেভাবে লিখবা ওইভাবেই শো করবে। মানে ধরো তুমি অনেকগুলো স্পেস বা অনেকগুলো এন্টার দিয়ে দেখাইতে চাও, তখন তুমি যদি বারবার ওই অ্যান্ড এনবিএসপি লেখা লাগে বা বারবার এন্টার দেওয়া লাগে, এটা কিন্তু বেশ বিরক্তিকর। মানে বারবার যদি বিআর লেখা লাগে, তো প্রির ভিতর তুমি যা লিখবা সেইটা আসলে ওইভাবেই দেখাবে। ধরো তুমি প্রির ভিতরে লিখলা যে আহ, ধরো এখানে একটা C++ কোড লিখলাম প্রির ভিতর, বা হ্যাঁ ধরো C++ কোড লিখলাম একটা এরকম। আচ্ছা, এটা হচ্ছে অটোমেটিক ও ট্যাগ মনে করতেছে আর কি। তো তুমি প্রির ভিতর যেভাবে লিখবা ও ওইভাবেই শো করবে, দেখছো? এখানে আমি যেহেতু এখানে এইভাবে লিখছিলাম, আচ্ছা এইটা শো করতে পারে না, এটাকেও একটা ট্যাগ মনে করছে। এইটা ট্যাগ মনে যদি করে থাকে তাহলে এখানে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে কোড, এটাই প্রবাবলি কাজ করবে। না, ও এটাকে কেন জানি ট্যাগ মনে করতেছে। এটার জন্য কি করা যায়, এটার কোনো একটা ওয়ে অ্যারাউন্ড অবশ্যই আছে। মানে আমি একটা কিভাবে একটা লেস দেন সাইন দেখাইতে পারি। বাট যাই হোক, ওই প্রির ব্যাপারটা হয়তো বুঝছো, যে প্রির ভিতরে তুমি যা লিখবা, যেভাবে লিখবা, অনেকগুলো স্পেস টেস দিয়ে যদি লেখো, সেইগুলো আসলে ওইভাবেই শো হবে। তো ধরো আমি এখানে কিছু লিখলাম অ্যান্ড এখানে যদি দেই, ওইটা ওইভাবেই আসছে। সো প্রি অনেকেই ইউজ করে আর কি, বাট প্রির এই স্টাইলটা আসলে আবার খুব বেসিক হয়ে যায়। মানে একদম ওই কুরিয়ার নিউ MS ফন্ট ইউজ করে লেখা থাকে আর কি তখন। আর এই তো, সো HTML এ যা যা ছিল এগুলো দেখাইলাম তোমাদের। তোমরা বাসায় যেটা করতে পারো, যে তোমার মনে যা আসে ওরকম কিছু একটা বানানোর ট্রাই করতে পারো, যে একটা টেবিল থাকবে বা একটা ইমেজ থাকবে, কিছু লিঙ্ক থাকবে, সো এরকম কিছু একটা বানায় আমাকে দেখাইতে পারো।